টাকা পয়সা ওইরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আপনাকে অবশ্যই কথা বলবো, সমস্যা নেই, একটু ক্যামেরা অফ করলে। নৌ পুলিশকে চাঁদা দিয়ে নদী পথে দেদারসে চলছে শত শত অবৈধ নৌযান। চাঁদা না দিলে নির্যাতনের অভিযোগ। টাকা যদি না দেয় তাহলে আমরা উপরে অনেক জুলুম করে। পুলিশ বলে কি নদী পথে চলতে গেলে দিতেই হবে টাকা দিতে হয় 800, 1000, 1200। নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে রাতের আঁধারেও। সন্ধ্যার পর চালাইলে যদি কই যে না কাগজপত্র নাই, কয় না থাকলে তাহলে 1000 টাকা দাও। যদি টাকা না থাকে তাই তেল দেওয়া লাগে। চালক অদক্ষ হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পানির সাথে একদম মিশতে মিশতে দেখা যায় না, অনেক সময় নেভিগেশন লাইট থাকে না। ওরা ব্যাপারও চলে, ডান বাবু বুঝে না, ও তো ডানে যাবার দরকার, ডানে গেল না বামে গেল, বামে গেলে যে কোনো একটা যা ধরলো লাগতেই পারে। অভিযোগটা অমূলক, এটা যে ভিত্তিহীন এটা বলা ঠিক হবে না। সিস্টেম ডেভেলপ করতেছি, নৌ পুলিশকে যেন কোনোভাবে তারা সুবিধা দিয়ে কোনো সুযোগ না পায়। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ফারজানা মুমু এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইন, বিচার ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে। একে অপরকে দোষারোপ করে রাষ্ট্র পরিচালনা করা যায় না, মন্তব্য প্রধানমন্ত্রীর। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান। কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। গাজীপুরে বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ের বড় অংশ দখলদারদের কবলে। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। ডলারের দাম বাড়ায় সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। বৈদেশিক মুদ্রার দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংককে তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং বিনামূল্যে জাতীয় আইনগত সহায়তা প্রদানের বিষয়ে জানেন না অনেকেই। প্রচার চালানোর পাশাপাশি বিকল্প বিরোধী নিষ্পত্তির মাধ্যমে মামলা জট কমানোর চেষ্টা। নদীপথকে দিন দিন ভয়াবহ ঝুঁকিপূর্ণ করে তুলছে বালুবাহী শত শত অবৈধ নৌযান। নিয়মনীতির তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই অদক্ষ চালক দিয়ে চালানো হচ্ছে অনেক বালুবাহী নৌযান। এছাড়া সন্ধ্যার পর চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। ফলে যাত্রীবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে প্রায় ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছেন, নৌ পুলিশকে প্রতিটি ঘাটে নিয়মিত চাঁদা দিয়ে দিনের পাশাপাশি রাতের আঁধারেও চালানোর সুযোগ নিচ্ছেন তারা। বাবুল হোসেনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশের প্রায় 4000 কিলোমিটার নৌপথে পরিবহন করা মালামালের মধ্যে সবচেয়ে বেশি আনা নেওয়া করা হয় বালু ও পাথর, যা পানি ছুঁই ছুঁই এসব বাল্কহেড নামের জাহাজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়া হয়। বালুবাহী এসব জাহাজের বেশিরভাগেরই নেই কোনো অনুমোদন। বাল্কহেডগুলো নৌলের না মানায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ যাত্রীবাহী লঞ্চের মাস্টারদের। আসলে পানির সাথে একদম মিশতে মিশতে দেখা যায় না, অনেক সময় নেভিগেশন লাইট থাকে না। ওরা ব্যাপারও চলে, ডান বাবু বুঝে না, ও তো ডানে যাবার দরকার, ডানে গেল না বামে গেল, বামে গেলে যে কোনো একটা যা ধরলো লাগতেই পারে। এবার দেখা যাক কিভাবে চলছে অনুমোদনহীন এসব বালুবাহী বাল্কহেড। 19 থেকে 23 এপ্রিল বুড়িগঙ্গার কিছু খণ্ডচিত্র। দূর থেকে ক্যামেরার চোখে দেখা যায় নদীতে চলা প্রতিটি মালবাহী জাহাজের কাছে যাচ্ছে একটি করে ট্রলার। পাশাপাশি যেতেই বাল্কহেডের চালক বিনা বাক্যে কিছু একটা দিচ্ছেন ট্রলারের যাত্রীদের হাতে। কাছে গিয়ে দেখা যায় ট্রলারের যাত্রীরা আসলে নদীপথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্য। বাল্কহেডের চালকদের দাবি, এভাবেই কয়েক কিলোমিটার পর পর পুলিশকে টাকা দিয়ে তাদের নদীতে নৌযান চালাতে হয়। টাকা দিতে হয় পুলিশরে। টুঙ্গিবন্ধ যাইতে 800, 1000, 1200। ছেলে থেকে ঢাকা আসার পথে 7000 টাকা আসতে পারতাম, এখন লাগে 15000 টাকা, তাও হয় না। পুলিশ বলে কি নদী পথে চলতে গেলে দিতেই হবে। টাকা যদি না দেয় তাহলে আমরা উপরে অনেক জুলুম করে। কাগজ ঠিক থাকতে হবে, বডির ঠিক নাই। পুলিশ যদি চাঁদা না তাহলে সন্ত্রাসীরা কেটে ফিরাইব। এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না, আইএসের সাথে আমার কথা বলতে হবে, বলে তারপর বলবো। আসলে টাকা পয়সা ওইরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আপনাকে অবশ্যই কথা বলবো, সমস্যা নেই, একটু ক্যামেরা অফ করলে। নাম তো জানি ওখানে, জানি। সন্ধ্যার পর বাল্কহেডগুলো নদীপথের জন্য আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ লাইটবিহীন বাল্কহেডের বেশিরভাগ অংশই পানির নিচে থাকায় 20 হাত দূর থেকেও তা চোখে পড়ে না।
প্রতিদিন শুধু চাঁদপুর থেকেই ঢাকার টঙ্গী, গাবতলী ও সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসে এসব বালু ভর্তি কয়েকশো জাহাজ, যা নিয়ম না মেনে ও টহল পুলিশকে ম্যানেজ করে রাতের অন্ধকার ভেদ করে চলাচল করে মেঘনা ও বুড়িগঙ্গা সহ ঢাকা ও আশপাশের সব নদীতে। তবে ঝুঁকি আরো বাড়তে থাকে প্রায় একই সময়ে যখন সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসতে থাকে এক এক করে যাত্রীবাহী লঞ্চগুলো। বালুবাহী জাহাজ চালকদের দাবি, আইন অমান্য করে রাতে চালানোর কারণে টহল পুলিশকে দিনের চেয়ে কয়েক গুণ বেশি চাঁদা দিতে হয়। সন্ধ্যার পর চালাইলে যদি কই যে না কাগজপত্র নাই, কয় না থাকলে তাহলে 1000 টাকা দাও। যদি টাকা না থাকে তাই তেল দাও লাগে, তেল দাও, টাকা নাই তেল দাও। নৌপুলিশ কর্তৃপক্ষ চাঁদার বিষয়টি স্বীকার করে পুরো সিস্টেমটাই বদলানো হবে বলে জানিয়েছেন। অভিযোগটা অমূলক বা 100% এটা যে ভিত্তিহীন এটা বলা ঠিক হবে না। সিস্টেম ডেভেলপ করতেছি, নৌপুলিশকে যেন কোনোভাবে তারা সুবিধা দিয়ে কোনো সুযোগ না পায়। নদীপথে এই মুহূর্তে কত বালখেট ও অন্যান্য মালবাহী জাহাজ চলছে তার সঠিক হিসেব নেই কোনো সংস্থার কাছেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন, বিচার ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে। একে অপরকে দোষারোপ করে কখনোই রাষ্ট্র পরিচালনা করা যায় না। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জনগণের প্রতি আরও মানবিক ও সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সরকারি আইনি সহায়তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে 2013 সাল থেকে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করে আসছে সরকার। আইনের দৃষ্টিতে শুক্রবার পঞ্চমবারের মতো এই দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইন ও বিচার বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায়তাটা সঠিকভাবে পেতে সভায় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রধান 3 স্তম্ভ আইন, বিচার ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে। একে অপরকে দোষারোপ করলে রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না। একটা রাষ্ট্র পরিচালনা করতে আইন সভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, 3টে স্তম্ভ। এই 3টে স্তম্ভের মধ্যে একটা সমঝোতা নিয়েই চলতে হবে, কাজ করতে হবে। একটি আর একটিকে দোষারোপ করে কোনোদিন একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এই বিষয়টা সকলকেই একটু সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর ক্ষমতা সব বিভাগেরই কিন্তু ক্ষমতা কম না। আমরা তো আইন প্রণয়ন করি, আর আইন প্রয়োগ করেন বিচার বিভাগ, আর এটা কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী বিভাগ। কাজে কেউ এককভাবে চলতে পারবেন না, চলতে হলে সবাইকে নিয়েই সমঝোতা রেখেই চলতে হয়। এই সময় প্রধানমন্ত্রী আরো বলেন, অর্থের অভাবে কেউ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের সংবিধানে কিন্তু এই অধিকারগুলি জনগণকে দেয়া হয়েছে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা সব সময় এই পদক্ষেপ নিয়েছি যে আমাদের দেশের মানুষ যেন আইনি সহায়তাটা সঠিকভাবে পেতে পারে। বিচার ও আইনজীবীদের জনগণের প্রতি আরো মানবিক হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আইন করে আর অবকাঠামো সুবিধা বৃদ্ধি করে বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমানো সম্ভব না। আমাদের বিচারক এবং আইনজীবীদের আর একটু মানবিক ও জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। এছাড়া তৃণমূলে সরকারি আইন সহায়তা কার্যক্রমের বিস্তার ঘটানোর পাশাপাশি আইন সহায়তা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। অসহায় ও দরিদ্র বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা প্রদানের নানা উদ্যোগ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে আগামী 2-3 দিন বৃষ্টিপাত না হলে পানি কমে আসবে বলে আশা করছে কৃষি বিভাগ। এদিকে বন্যার পর হাওর এলাকার 1.5 লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দুর্গতদের দাবি, কাজের সন্ধানে অনেকেই এলাকা ছাড়ছেন। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, হাওর অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ঋণ ও ইজিবি প্রকল্প হাতে নিয়েছে সরকার। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান। কয়েকদিনের বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়া কৃষকরা এখনো ঘুরে দাঁড়াতে পারেননি। ফসলহানিতে শুধু বেড়েছে হাহাকার।
দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ দুর্গতদের। সরকারের যে সাহায্য করতেছে এটা তো মনে করেন কেউ পায় না। সরকার যেগুলো চাল দিছে কোলা বাজারে বিক্রি করার লাগে আমি নিজে 2 দিন গেছে লাইনে খারো এলাই দুপুরে 1টা বাজে ঘরে চাল নাই, চাল শেষ করে আমি ঘুরে আইছি। এদিকে কৃষিকাজ ও মাছ ধরা ছাড়া বিকল্প কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবত জীবন পার করছেন তারা। পানি নিচে আবার বড় থোরের থেকে দাঁড়িয়ে গেছে, ওহন মানুষ হাহাকারের মধ্যে আছে। মানুষ রোজগারের জন্য যেমন সিলেট, ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম এইসব জায়গায় যেতেছে। ছেলে মেয়ে তো সব বাড়িঘর ছাড়া মনে হয়েছে জানতে পারছেন লাগু পেটের চাকরিদায়। তবে হাওড় এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ইজিপিপি যে একটা প্রজেক্ট আছে সেটা আমাদেরকে বলা হয়েছে যে 15 কোটি টাকা সাহায্য দিয়ে একদিনের মধ্যে আসবে, যেটি এই হাওড় অঞ্চলে যাদের ক্ষতিগ্রস্ত তারা কোনো কাজের কোনো সমস্যা হবে না, তাদের আমরা কাজ দিতে পারবো। আর আপনারা জানেন যে ক্ষুদ্র ঋণও কিন্তু সেটি স্থগিত অথবা মকুব করা সেটি সরকারি সিদ্ধান্ত আসছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার হাওড় অঞ্চলে 3 লাখ মানুষ সরাসরি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। বন্যা কবলিত হাওড় এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অন্তত 8.5 লাখ। ফসল নষ্ট হয়েছে প্রায় 2 লাখ হেক্টর বেশি জমির। ক্ষতিগ্রস্ত হয়েছে 18,000 ঘরবাড়ি। সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোহসেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি জানান এ পর্যন্ত ক্ষতি হওয়া মাছের পরিমাণ 213 মেট্রিক টন। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে 62টি উপজেলার 518টি ইউনিয়নের 8,50,088 পরিবার। 2,19,840 হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত সর্বমোট 271 কোটি 5,98,349 টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। হাওড়বাসীর পাশে না দাঁড়িয়ে বিএনপি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ জামালের জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান হাওড়ে যাতে এ ধরনের দুর্যোগ আর না আসে সেজন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। ভবিষ্যতে যাতে এ ধরনের বিপর্যয়ের পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যাপারে আমাদের সরকার সক্রিয়ভাবে পরিকল্পনা করছে। মির্জা ফখরুল বললেন শেখ হাসিনা আগে গেলেন না কেন? আমি মির্জা ফখরুলকে প্রশ্ন রাখতে চাই, আপনার নেত্রী খালেদা জিয়া গেলেন না কেন? একটা সময় করে স্পেস করে যেতে হবে, সেটা তিনি করেছেন এবং তিনি যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন, বেগম খালেদা জিয়া বিরোধী দলে আছেন, তার কি কাজ আছে? দুপুরের সময় আরো থাকছে। বোরো মৌসুমের শেষ সময়ে গাইবান্ধায় ধানের ক্ষেতে ব্লাস্টের আক্রমণ। বিপর্যয়ের মুখে চাষিরা, প্রতিরোধের প্রচেষ্টা চলছে দাবি কৃষি বিভাগের। এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোলায় 36,000 হেক্টর জমি রবি শস্য ও তরমুজ নষ্ট। ফসল হারিয়ে দিশেহারা কৃষক, আউশ আবাদে প্রণোদনা দেওয়ার আশ্বাস। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানা থেকে জঙ্গি আবু কালাম সহ 4 জনের লাশ বের করা হয়েছে। দুপুরে লাশগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নেওয়া হয়। এছাড়া বাড়িটি থেকে অস্ত্র ও একটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করে সিআইডি ও বোম ডিসপোজাল ইউনিট। এর আগে সকাল 11টার দিকে বাড়িটির ভেতরে প্রবেশ করে সিআইডি। পরে সেখান থেকে আলামত সংগ্রহ করেন তারা। নিরাপত্তার জন্য পুরো এলাকায় এখনো বহাল রয়েছে 144 ধারা। বাড়িটির চারপাশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাড়িটি ঘিরে রাখার পর বুধবার অপারেশন ঈগল হান্ট শুরু হয়। গতকাল দ্বিতীয় দিনের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাথে যোগ দেয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত। অভিযানের সময় জঙ্গি আবু কালাম ও তার 3 সহযোগী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয় বলে জানায় পুলিশ। এদিকে জীবিত বের করে আনা আবুর সন্তানকে গ্রহণ করলেও লাশ নেবে না বলে জানিয়েছে তার পরিবার। যদি বাচ্চাটাকে যদি দিয়ে যেতে পারেন তাহলে আমরা বাচ্চাটাকে নিব, বাচ্চাটাকে আমরা আমাদের মতন মানুষ করব। আমার শাশুড়ি আমা বলেছে আমাকে কি নাচ নিব না, নাচ আমরা কি করব।
সাভারের রাজফুলবাড়িয়া থেকে জেএমবির সারোয়ার তামিম গ্রুপের 3 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র, বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন দেশের মুদ্রাও উদ্ধার করে র্যাব। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, গ্রেফতারকৃতরা নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক সহ ঢাকায় ঢোকার চেষ্টা করছিল। তাদের মধ্যে তামিম দাড়ি নামে একজনের সঙ্গে গুলশান হামলার পরিকল্পনাকারী তামিম চৌধুরীর যোগাযোগ ছিল। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করে সংগঠনটির বর্তমান তৎপরতা সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে বলে জানায় র্যাব। অভিযানে 3 ব্যক্তিকে আটক করা হয়। তার মধ্যে একজন ছিল তামিম দাড়ি, কামরুল হাসান এবং মোস্তফা মজুমদার। এবং তাদের কাছ থেকে যে সকল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন রকম সামগ্রী এখানে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং আমাদের কাছে যে সকল গোয়েন্দা তথ্য ছিল, সেক্ষেত্রে তারা 3 জনই এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ থেকে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর স্বামীবাগে লোকনাথ সেবক সংঘের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে নিজ নিজ ধর্ম পালনে কোনো বাধা নেই। এই সমস্ত নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়ার ভিতর দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার প্রকাশ হয়েছিল। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমরা সেই আজকে আপনারা সবাই একত্রিত হয়ে সবাই ঘুরে দাঁড়িয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি জঙ্গিবাদকে। শুধুমাত্র নির্বাচনকালীন সহায়ক সরকারই সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এ সময় ফখরুল আবারও বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার এবং এখন আমলাতান্ত্রিক সরকার, তাদের অধীনে ইতিপূর্বে কোনো নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি। শুধু আমরা বলেছি যে নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকারের প্রয়োজন হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্যথায় এখানে কখনো কোন নির্বাচন সুষ্ঠু অবাধ হতে পারে না, বাংলাদেশের জনগণ তা গ্রহণ করে নেবে না। অস্ট্রেলিয়ান হাই কমিশন ও জাগো ফাউন্ডেশনকে হুমকি দেয়া তৌসিফ হোসেন সীমান্তকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। গতকাল বিকেলে তাকে বনশ্রী থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ও রাউটার উদ্ধার করা হয়। উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, তৌসিফ হোসেন পেশায় একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার। সে প্রতারণামূলক বিভিন্ন কাজে জড়িত ছিল বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ভিসা করিয়ে দেবার নাম করে প্রায় 2 লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। পাশাপাশি মোবাইল নম্বর থেকে অস্ট্রেলিয়ান হাই কমিশন ও জাগো ফাউন্ডেশনের চাঁদা দাবি ও হুমকি দেয় তৌসিফ হোসেন। তার বিরুদ্ধে আদালতে 5 দিনের রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান। প্রতারণামূলকভাবে একটি ওয়েবসাইট খোলেন এবং এখানে তিনি উল্লেখ করেন যে তিনি অস্ট্রেলিয়াতে ভিসা করিয়ে দিতে পারেন। এই প্রেক্ষিতেই মূলত নুরুল হক মুন্না তাকে 1,80,000 টাকা দেয়, কিন্তু এক পর্যায়ে তিনি ভিসা না করিয়ে দিতে পারলে কৌশলে এই তৌসিফ হোসেন সীমান্ত তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নেন এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এবং তার যে ব্যবহৃত মোবাইল নাম্বার ব্যবহার করে এই যে অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং জাগো ফাউন্ডেশনকে তিনি হুমকি দেয়। তার মূল উদ্দেশ্য ছিল যে যাতে এই নুরুল হক মুন্নাই ফাঁসে এবং একটা আইনগত জটিলতার মধ্যেই পড়ে। অসহায় ও দরিদ্র বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা দেওয়ার জন্য সারা দেশে জেলাগুলোতে রয়েছে সরকার গঠিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম। তবে দরিদ্র বিচার প্রার্থীদের অনেকে এই সম্পর্কে না জানায় বঞ্চিত হচ্ছেন এর সুবিধা থেকে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জানান, সারা দেশে প্রচারণা ও মানসম্মত সেবা প্রদানে বিভিন্ন পদক্ষেপ নেয়ার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কমানো হচ্ছে মামলার জট। শাহিদুল ইসলাম হীরার তোলা ছবিতে সাদিকুর রহমানের প্রতিবেদন।
যৌতুকের জন্য স্বামীর হাতে নির্যাতনের শিকার অসহায় নারী মিলনা বেগম আর্থিকভাবে অসচ্ছল। এছাড়া আইন আদালত সম্পর্কেও তার নেই সঠিক কোনো ধারণা। তাই আইনগত সহায়তা পেতে দ্বারস্থ হয়েছেন ঢাকা জেলা লিগ্যাল এইডের অফিসে। সরকারি এই সংস্থা বিনামূল্যে আইনজীবী নিয়োগ ও বিচার কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় আশার আলো দেখেন দরিদ্র এই বিচার প্রার্থী। আমার তারা বহুতই সাহায্য করছে, হ্যাঁ, মামলার দিক দিয়ে সবাই সাহায্য করছে, উকিলও সাহায্য করছে। আর্থিকভাবে অসচ্ছল, যার বার্ষিক গড় আয় 1 লক্ষ টাকার ঊর্ধ্বে নয়, এমন যে কোনো ব্যক্তিকে দেশের যে কোনো আদালতের মামলায় সরকারি আইনি সহায়তা দেওয়া হয়। মানব পাচারের শিকার যে কোনো ব্যক্তি এবং উপজাতি সহ যে কোনো ধরনের নির্যাতনের শিকার নারী ও শিশুকে দেওয়া হয় বিনামূল্যে আইনি সেবা। সরকারিভাবে যে আইনি সহায়তা দেওয়া হচ্ছে সেই বিষয়ে কি আপনি জানেন? না, আমি এই বিষয়ে কিছু জানি না। যদি জানতাম তো আমার এই পয়সা পাতি দিয়ে আমি অনেক এখন আমি আর পারতাছি না। কিরকম কার্যক্রম হয়, কি মামলা করা হয়, এ সম্পূর্ণ সবাই জানে না। 2009 সাল থেকে এই পর্যন্ত সারা দেশে বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। আর আইনি সহায়তাপ্রাপ্ত বন্দীর সংখ্যা 40,000-এর বেশি। আর নিষ্পত্তি হয়েছে 64,000-এর অধিক মামলা। দরিদ্র বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার গঠন করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। তবে এর সাথে যুক্ত আইনজীবীরা যথাযথ সম্মানী না পাওয়ায় নিশ্চিত হচ্ছে না কাঙ্ক্ষিত সেবার মান। আইনজীবীরা বলছেন এই সেবার মানকে আরো বেশি বেগবান করতে হলে সরকারকে এক্ষেত্রে বরাদ্দ আরো বেশি বাড়াতে হবে। লিগ্যাল এইড কোনো টাকা চাই নাই, এখন আমাকে সরাসরি বলতেছে আমরা কোনো অনুদান পাই না, আপনার কেসটা আপনি আপনার মতো করে চালাবেন, আমরা আর কতদিন চালাবো। এখানে অনেক বেশি সময় দিতে হয়, তো যদি সম্মানীটা এই পরিমাণই থাকে, এত কম থাকে, তাহলে আগ্রহটা স্বভাবতই কমে যায়। আইনি সহায়তা প্রদানের ক্ষেত্র আরো বাড়ানোর পাশাপাশি এর সাথে সম্পৃক্ত আইনজীবীদের সরকার নির্ধারিত পারিশ্রমিক বৃদ্ধির মাধ্যমে বিনামূল্যে আইনি সেবা প্রদানকে আরো মানসম্মত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এই অফিসের মাধ্যমে একটা বড় সংখ্যক মামলা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি হবে, যেটা বর্তমান মামলা জট কমাতে অনেক সহায়তা করবে। তবে বেসরকারি আইনি সহায়তা প্রদানকারী সংস্থা বলছে আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে ভিকটিম এবং সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। স্টাফ নাই, তাদের বাজেটারি অ্যালোকেশন নাই, কিভাবে সেই লিগ্যাল এইডটা দিবে? জাতীয় বাজেটে এই লিগ্যাল এইডের জন্য টাকা বরাদ্দ রাখতে হবে এবং সেখান থেকে এই বরাদ্দ দিয়ে এই প্রোগ্রামগুলোকে চালাতে হবে, তাহলে কিন্তু এটা একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পারবো। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে বদ্ধ এবং উন্মুক্ত জলাশয়ের একটি বড় অংশ চলে গেছে দখলদারদের হাতে। এছাড়া জলাশয় ভরাটের ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার পাশাপাশি ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে পরিবেশের। অর্থনীতিবিদদের মতে শুধুমাত্র পরিবেশ রক্ষায় নয়, দখল হওয়া জলাশয় উদ্ধার করলে বাড়বে রাজস্ব। তবে ভূমি মন্ত্রী জানিয়েছেন জলাশয় অবৈধ দখলদার মুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গাজীপুরে জলমহাল দখল নিয়ে তারিকুল হাসান আশিকের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। পরিবেশবাদী সংগঠনের তথ্যমতে গাজীপুরের ছোট বড় 10টি নদীর মধ্যে 6টির বেশ কিছু অংশ ভরাট ও বেদখল হয়েছে। আরও বেশ কিছু অংশ রয়েছে দখলের ঝুঁকিতে। 3 শতাধিক খালের মধ্যে শতাধিক খাল এবং সরকারি বেসরকারি 10,000 পুকুরের মধ্যে 3,000 পুকুরেরও একই দশা। দখলদাররা ক্রমে এটাকে দখল করতে করতে সংকুচিত অবস্থা করে ফেলেছে। করতে নিয়ে নেওয়ার পরে ওইগুলো আস্তে আস্তে বাড়ি করলো, করলো। সরকারি পুকুরগুলি এখন ইজারাদাররা এমন ভাবে দখল করে আছে, সবগুলো পুকুরই নিশ্চিহ্নর পথে। প্রভাবশালী ব্যক্তিরা এই পুকুরটাকে নিজের নামে কিভাবে তারা লিস্ট নাকি সেলরা নেয়। জেলা প্রশাসনের হিসেব বলছে সরকারি পুকুরের সংখ্যা 848টি। এর মধ্যে ইজারাযোগ্য 146টি পুকুর থেকে এবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 90 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো নগরের জন্য বদ্ধ বা উন্মুক্ত জলাশয়ের কোনো বিকল্প নেই। তাই ভরাট এবং অবৈধ দখলদারদের কাছ থেকে এসব জলাশয় উদ্ধার করে যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, একই সাথে বাড়বে রাজস্ব। সরকারি জলাভূমি যেগুলো কাজে লাগানো যায়, মৎস্য চাষ করা যায়, সেগুলি লিজ দেওয়ার কথা জালজার জলাতার এই নীতিতে গরিব ভূমিহীন জেলেদের কাছে।
সেটা সরকার দিলে পরে সরকারের প্রচুর আয় হয়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় এনে উদ্ধার করা জলাশয় সংস্কারেরও আশ্বাস দিলেন জেলা প্রশাসন ও ভূমিমন্ত্রী। আমরা নির্দেশনা দিয়েছি উপজেলা পর্যায় থেকে উপজেলা পরিষদ যে সমস্ত উন্নয়ন প্রকল্প গ্রহণ করে থাকেন সেগুলোর ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত জলাধার ইতিমধ্যে খানিকটা ভারসাম্য হারিয়েছে অথবা যেগুলো খানিকটা বিনষ্ট হয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য এই সমস্ত প্রকল্প অগ্রাধিকার দিয়ে যেন তারা গ্রহণ করেন। বিভিন্ন জায়গায় এইসব ভূমিদস্যুই বলেন আর খালদস্যু বলেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী জেলা পর্যায়ে 20 একরের চেয়ে বড় হলে জেলা প্রশাসন ও 20 একরের চেয়ে ছোট জলমহল হলে ইজারা দেয় উপজেলা প্রশাসন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, গাজীপুর। দুপুরের সময়ে আরো থাকছে বরিশালে যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের। চলতি মাসে দেশের বৈদেশিক মুদ্রা বাজারে টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়েছে 5 থেকে 6%। আমদানি নির্ভর বাংলাদেশের বাণিজ্যে এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় অর্থমন্ত্রীর সাথে আলোচনা করে ডলারের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অর্থনীতিবিদরাও বলছেন বর্তমান প্রেক্ষাপটের সব দিক বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংককে ডলারের দাম কমাতে উদ্যোগ নিতে হবে। হরিপদ সাহার প্রতিবেদন। আমদানি রপ্তানির মতো বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিদেশি মুদ্রা মার্কিন ডলার। চলতি মাসের প্রথম সপ্তাহে হঠাৎ করেই টাকার বিপরীতে ডলারের বিনিময় মূল্য বাড়তে শুরু করে। বিশেষ করে পণ্য আমদানির জন্য ব্যাংকের ঋণপত্র খুলতে ডলারের দাম 80 টাকা থেকে বেড়ে দাঁড়ায় 84 টাকা 80 পয়সায়। দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর ডলারের দামে কেন এমন ঊর্ধ্বগতি সে উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় মার্চ মাসে পণ্য আমদানি বেড়েছে 20%। চলতি বছর এখন পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমেছে প্রায় 17%। এছাড়া রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার প্রবণতাও বেড়েছে কয়েক গুণ। এখন ডলার মান যদি বেড়ে যায় আপাতত যারা এক্সপোর্ট করে দে আর হ্যাপি, কিন্তু আলটিমেটলি যারা আমদানি করেন আপনি জানেন যে প্রায় বলতে গেলে ম্যাক্সিমাম আইটেম এখানে আমদানি হয়। সো আমদানি করতে গেলে দেখা যায় যেখানে খরচ বেড়ে গেছে। আমাদের দেশে এই জিনিসটা যারা আমদানি করে ভোজ্য তেল এবং চিনি দুইটাই ক্রেডিটের মালটা আনে, এটা যখন তাদের বিল নেগোসিয়েট করে পেমেন্ট হয় কিন্তু পরে, তো তাদের কিন্তু এই জিনিসটা এখন বেশি দামে পেমেন্ট করতে হইতেছে। তো যার জন্য তাদের কাছে যে রেস্ট ব্যালেন্স মাল আছে সেটা কিন্তু এখন আর কম দামে বিক্রি করতে পারবে না। মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগী দেশগুলোর মুদ্রা বিনিময় হারকে পর্যবেক্ষণে রেখে বৈদেশিক মুদ্রার দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংককে তৎপর হওয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। এই মুহূর্তে ভারতে রুপির মূল্য ডলারের বিপরীতে কমেছে। ইন্দোনেশিয়াতেও আমি দেখেছি মুদ্রাটি তারা এই মুহূর্তে এক ধরনের স্থিতিশীল অবস্থায় রয়েছে। ফলে বাংলাদেশের জন্য ঘটনাটি ঘটাটা খুবই অস্বাভাবিক। সাম্প্রতিক মাসে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমদানি বা ঋণপত্র খোলার চাহিদা বেড়েছে, সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ডলার ছেড়ে দিয়ে বাজারে কিন্তু এক ধরনের স্থিতিশীল পরিবেশ রাখতে পারেন। বাণিজ্য মন্ত্রীও শুক্রবার এক অনুষ্ঠানে ডলারের দাম স্থিতিশীল রাখার পক্ষেই মত দেন। যারা এক্সপোর্টার তারা যাতে লাভবান হন, আবার যারা ইম্পোর্টার তারাও যাতে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না পায় সেই ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে। এবং এই ব্যাপারে আমি ইতিমধ্যে গভর্নরের সাথে কথা বলেছি। একটা বাস্তবসম্মত জায়গায় আমাদেরকে আসতে হবে। এই ব্যাপারে আমরা অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অর্থমন্ত্রী আজকে ফিরে আসবেন, আমরা কথা বলব। এদিকে খোলা বাজারে বিদেশি মুদ্রা বিনিময়কারীরা জানান বাজারে ডলারের ঘাটতি না থাকলেও ব্যাংকের সাথে মিল রেখে দাম কিছুটা বেড়ে বেচাকেনা হচ্ছে 82 টাকা 50 পয়সা থেকে 83 টাকা পর্যন্ত। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বোরো মৌসুমের শেষ সময়ে গাইবান্ধায় এবার ধানের ক্ষেতে আক্রমণ করেছে ব্লাস্ট। ছত্রাকজনিত এই রোগের আক্রমণ আগে আঁচ করতে না পারায় কোনো ওষুধই কাজে আসছে না। এতে বিপর্যয়ের মুখে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের দাবি ব্লাস্ট প্রতিরোধে চেষ্টা চলছে। আর ধান গবেষণা ইনস্টিটিউট বলছে ব্লাস্ট সহনশীল নতুন জাতের ধান উদ্ভাবনের কাজ চলছে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। সোনালী রং ধারণ করার কথা থাকলেও কোনো কোনো ফসলের ক্ষেতে রং বদলে সাদা হয়ে গেছে গাইবান্ধার বিভিন্ন উপজেলায়। মরে গেছে ধান গাছ, আর গোটা ধানের শীষ চিটা হয়ে গেছে। হাড়ভাঙ্গা কষ্টে গড়া ফসলের এমন চেহারা দেখে কৃষকের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। তাদের দাবি কৃষি কর্মকর্তারা মাঠে থাকলে হয়তো 16 আনা ফসলই ঘরে উঠত। প্রতি বিঘে জমিতে প্রায় 20 থেকে 22 মণ 24 মণ ধান পর্যন্ত সম্ভব। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে জমিতে 7 থেকে 8 মণ 10 মণ যাচ্ছে না। যেটার ওষুধ দিবার বলছে সেই ওষুধই আমরা দিছি।
তা তো ধান তো বাঁচাতে পারলাম না। আমরা কৃষিরা কি করে বাঁচবো? আমাদের কৃষিরাই ধানের উপর নির্ভর। পাশাপাশি বৈশাখের শুরু থেকেই অবিরাম বৃষ্টিতে নিম্নাঞ্চলের ধান ক্ষেতগুলো তলিয়ে গেছে পানির নিচে, যার ফলে উৎপাদন খরচ তোলা তো দূরের কথা, পেটের খাবার নিয়েই দুর্ভাবনায় পড়েছেন চাষিরা। এবারকা অর্ধেকও পাওয়া নয়, কামলার খরচটা আমার উঠবে না। এই জমি যদি তলে যায় তাহলে আমরা কি খাওয়া বাঁচবো? সরকার যেন এর ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা করে দেয় আমাদের। কৃষি বিভাগের দাবি, ব্লাস্ট প্রতিরোধে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, উত্তরাঞ্চলে এবারই প্রথম ব্লাস্টের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। নাটিভো, ট্রুপার এবং ফিলিয়া এই তিনটি ওষুধ পর্যাপ্ত পরিমাণে স্প্রে করার জন্য আমাদেরকে পরামর্শ প্রদান করে। আমরা সেই অনুযায়ী ছোট ছোট স্লিপ আকারে কৃষক ভাইদের কাছে এই পরামর্শটি লিখে দিচ্ছি। ছত্রাকটাও তার কার্য প্রকৃতি বা গতি প্রকৃতি সেটাও পরিবর্তন করতেছে। তো এটা নিয়ে আমাদের গবেষণা চলতেছে। আমরা মাঠ পর্যায়ের যে মূল্যায়নগুলি সেগুলি আমরা করতেছি আর কি। গাইবান্ধা জেলায় এবারের বড় মৌসুমে 1,29,612 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানায়, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে 310 হেক্টর, আর ব্লাস্ট আক্রান্ত হয়েছে 41 বিঘা জমি। তবে কৃষকদের দাবি, ব্লাস্ট আক্রান্ত ধান ক্ষেতের পরিমাণ অনেক বেশি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বরিশালের গৌর নদীতে যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতা গৃহবধূ তাসলিমা বেগমের দাবি, শেকল দিয়ে বেঁধে তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়েছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তার স্বজনেরা। এদিকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের গৌরনদী উপজেলার শরীফাবাদ গ্রামের তাসলিমা বেগম 2 সন্তানের জননী। গত 25 এপ্রিল রাতে স্বামী বাদল তাকে লোহার শেকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে খুন্তি ও চামচ গরম করে শরীরের বিভিন্ন স্থান ঝলসে দেয় বলে অভিযোগ স্বজনদের। গুরুতর আহত অবস্থায় পরদিন তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যৌতুকের জন্য এই নির্যাতন বলে জানান তাসলিমা বেগম। আমার স্বামী আমাকে যৌতুকের কারণে নির্যাতন করছে। আমার কোমরে শিকল বাইর দেয়া, তারপরে পিটাইছে রড দিয়া, পিটাইয়া আগুনে ছাকা দিয়া পোড়াই দিছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা। আমার বোনের উপর যে নির্যাতন হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই, আমরা সর্বোচ্চ বিচার চাই। তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষত রয়েছে বলে জানান চিকিৎসক। ইতোমধ্যে নির্যাতনকারী স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পেশেন্টের শরীরে নির্যাতনের চিহ্ন আছে, তবে প্রয়োজনীয় চিকিৎসা আমরা প্রাইমারি যে ম্যানেজমেন্টে এটা করা হয়েছে, আশা করা যায় ইমপ্রুভ করে যাবে। 2 লক্ষ টাকা যৌতুক চাওয়া হয়েছিল এবং না দিতে পারায় তাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল, যার ফলে মামলাটা রুজু হয়। ভিকটিমের মা বাদী হয়ে মামলা করে, আর পুলিশ এটা অতি দ্রুততার সাথে সে স্বামীকে, নির্যাতনকারীকে অ্যারেস্ট করেছে। 16 বছর আগে বিয়ে হয়েছিল তাসলিমার। বিয়ের পর থেকে প্রায় তার উপর নির্যাতন চলত বলে জানান গৃহবধূ তাসলিমা বেগম। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ড্রেজিং ও নৌপথ সংরক্ষণ সহায়ক 20টি জলযান উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে নারায়ণগঞ্জ নদী বন্দরে BIWTA সংগৃহীত এই নৌযানগুলো উদ্বোধন করেন তিনি। এই ড্রেজিং সহায়ক নৌযানগুলো নদীর নাব্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন শাহজাহান খান। সংগৃহীত 20টি জলযানের মধ্যে 2টি টাগবোট, একটি বয়া টেন্ডার ভেসেল, 6টি ইনল্যান্ড সার্ভে ভেসেল, একটি ক্রেন বোট ও 2টি সার্ভে অ্যালুমিনিয়াম ওয়ার্ক বোট রয়েছে। এই অনুষ্ঠানে BIWTA এর চেয়ারম্যান কমোডর SM মোজাম্মেল হক সহ স্থানীয় সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা থেকে গেলেও সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে চলমান সংকট সমাধানের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। পিয়ংইয়ং এর পরমাণু তৎপরতা উস্কানিমূলক আচরণ বন্ধে অন্য মার্কিন প্রেসিডেন্টদের মতোই কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার নিরাপত্তায় সে দেশের থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য তাদেরকে $100 কোটি দিতে হবে। এদিকে আবারও পরমাণু বোমার পরীক্ষা চালালে একযোগে অবরোধ আরোপ করা হবে বলে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে চীন। উস্কানিমূলক আচরণ থেকে সরে আসতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
পাকিস্তানের উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকায় মার্কিন ড্রোন হামলায় 7 জঙ্গি নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার পাকিস্তানের আফগান সীমান্তের লাওয়ারা মসজি এলাকায় উত্তর ওয়াজিরিস্তানের দুর্গম অঞ্চলে ড্রোন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এতে তালেবান সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির 7 সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে জঙ্গি গোষ্ঠীর 2 জন কমান্ডার রয়েছে বলে জানায় স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা। তারা হলেন আব্দুর রহমান এবং আক্তার মোহাম্মদ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দ্বিতীয়বারের মতো পাকিস্তানে ড্রোন হামলা চালালো মার্কিন সেনাবাহিনী। এর আগে চলতি বছরের মার্চ মাসে একই এলাকায় ড্রোন হামলা চালিয়েছিল তারা। তবে এতে বেসামরিক প্রাণহানির অভিযোগে বরাবরই ড্রোন হামলার নিন্দা জানিয়ে আসছে পাকিস্তানের মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ। আইপিএল এর খবর। পয়েন্ট টেবিলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে আজ রাতেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। ম্যাচটি শুরু হবে বিকাল 4:30টায়। আসরে 8 ম্যাচ শেষে 6 জয় ও 2 হারে পয়েন্ট টেবিলের রাজত্ব কলকাতা দখলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বড় জয়ের পর শেষ ম্যাচে রাইজিং পুনে সুপার জায়ান্টকে হারিয়েছে কলকাতা। এবার দিল্লিকে হারিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় গাম্ভীরের দল। এই ম্যাচের আগে ইনজুরি নিয়ে খুব একটা চিন্তায় নেই তারা। প্রতিপক্ষ দিল্লি মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কলকাতা। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। নৌ পুলিশকে চাঁদা দিয়ে নদীপথে দেদারসে চলছে শত শত অবৈধ নৌযান। চালক অদক্ষ হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে রাতের আঁধারে। আইন, বিচার ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে। একে অপরকে দোষারোপ করে রাষ্ট্র পরিচালনা করা যায় না, মন্তব্য প্রধানমন্ত্রী। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান। কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। গাজীপুরে বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ের বড় অংশ দখলদারদের কবলে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। এবং ডলারের দাম বাড়ায় সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। বৈদেশিক মুদ্রার দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকে তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।